আর আজকে আমি ক্লাস 10-এর যে ভূগোলের যে প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ, আজকে আমি এই চ্যাপ্টারই কিছু প্রশ্ন লিখিয়ে দেবো প্লাস তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো চলো আজকে ভিডিও শুরু করি। দেখো প্রথমে আমি কি লিখেছি, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। খুব সোজা জিনিস, দেখো ভূবহিস্থ বা পৃথিবীর পৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ও পরিবর্তনকে কি বলবো, বহির্জাত প্রক্রিয়া বলবো। দাদা কি বলে বুঝতে পারলাম না। দেখ ভূবহিস্থ বা পৃথিবীর পৃষ্ঠে কি হয়, অনেক রকম তোর প্রাকৃতিক শক্তি রয়েছে, তাদের মাধ্যমে কি হচ্ছে, যেমন দেখ জলবায়ু পরিবর্তন হোক বা সৌরশক্তি হোক বা বায়ু হোক বা নদী হোক, কি রয়েছে বিভিন্ন কি হচ্ছে প্রাকৃতিক শক্তি রয়েছে, তার মাধ্যমে কি হচ্ছে ভাই, তার মাধ্যমে কি হচ্ছে ভূপৃষ্ঠে কি হচ্ছে একটা বিবর্তন বা পরিবর্তন ঘটছে, তাকে আমরা কি বলবো, বহির্জাত প্রক্রিয়া বলবো। বুঝতে পারলি? এরপর আমি কি লিখেছি, ভূমিরূপ পরিবর্তনকারী বহির্জাত শক্তিগুলি কি কি, কি বলেছে, ভূমিরূপ পরিবর্তনকারী বহির্জাত শক্তিগুলি কি কি। দেখো বহির্জাত শক্তি ভাই দু ধরনের হয়। কত ধরনের হয়? দু ধরনের হয়। এটা কি হয়, স্থিতিশীল, স্থিতিশীল একটা স্থিতিশীল শক্তি, আর একটা হয় গতিশীল শক্তি। তালবর্ষ কত শক্তি। এরপর তোরা বলতে হবে দাদা এই স্থিতিশীল শক্তিটা কি গো। দেখ বায়ুর আর্দ্রতা, আর কি রয়েছে ভাই, তারপর কিছু উষ্ণতা, আর রয়েছে অর্ধক্ষেপণ, আর রয়েছে বায়ুর আর্দ্রতা, উষ্ণতা, অর্ধক্ষেপণ এবং হচ্ছে এই কটা ভাই রয়েছে বা ইত্যাদি রয়েছে। মানে এগুলো কি স্থির, মানে এগুলো কি এক জায়গায় থেকে স্থির হয় ভাই। মানে কি বলেছে, বায়ুর আর্দ্রতা, উষ্ণতা এবং কি অর্ধক্ষেপণ এগুলো কি স্থিতিশীল শক্তি। আর গতিশীল শক্তি ভাই কোনগুলো, নদী প্রবাহ, তারপর কি রয়েছে জোয়ার ভাটা, আর কি রয়েছে হিমবাহ, আর কি রয়েছে বায়ু। বুঝা গেল ভাই? কি বললাম, এই বহির্জাত যে শক্তিটা রয়েছে ভাই সেটা কি কয় প্রকার, দুই প্রকার। এটা কি স্থিতিশীল শক্তি, আর এটা কি গতিশীল শক্তি। এবার তো কি বলেছে, স্থিতিশীল শক্তিটা ভাই কি কি রয়েছে, বায়ুর আর্দ্রতা, উষ্ণতা এবং কি অর্ধক্ষেপণ বা মেঘাচ্ছন্নতা, এগুলো কার মধ্যে পড়ছে, স্থিতিশীল শক্তির মধ্যে পড়ছে। আর কি রয়েছে গতিশীল শক্তি, মানে কোনগুলো ভাই, কি নদী প্রবাহ, জোয়ার ভাটা, হিমবাহ, বায়ু ইত্যাদি কি এগুলো গতিশীল শক্তির মধ্যে পড়ছে। বুঝতে পারলি? তাহলে ফার্স্ট কোশ্চেন দিকে বলে দিলাম, সেকেন্ড দিকে গেলাম বলে দিলাম। সেকেন্ড ভাই কি প্রশ্ন কি ছিল, ভূমিরূপ পরিবর্তনকারী বহির্জাত শক্তিগুলি কি কি, দুটো কি স্থিতিশীল শক্তি আর গতিশীল শক্তি হয়ে গেল। এরপর তোকে ভাই কি বলে দিয়েছে, পর্যায়ন কাকে বলে, এটা মুছে দিচ্ছি। এবার তো কি রয়েছে, পর্যায়ন কাকে বলে। দেখো অসমতল বা বন্ধুর ভূমি, ঠিক আছে, ক্ষয় ও বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে কি হয় সমতল ভূমিতে পরিণত হয়, তাকে আমরা কি বলবো, পর্যায়ন বলবো। পর্যায়ন কি বললাম, অসমতল বা বন্ধুর পরিকৃত ভূমি কি হয় ক্ষয়, বহন এবং সঞ্চয়ের মাধ্যমে যে সমতল ভূমিতে পরিণত হয় তাকে আমরা পর্যায়ন বলবো। দেখ ধর এরকম হচ্ছে এটা অসমতল ভূমি, ঠিক রয়েছে, এইটা কি এটা অসমতল ভূমি, এগুলো কালা করলাম না, এটা কি অসমতল কি রয়েছে ভূমি রয়েছে। ছবিটা দেখে বুঝতে পারছিস? বা কোনো প্রাকৃতিক শক্তি দেখা গেল, কোনো প্রাকৃতিক শক্তির কারণে এই উপরগুলো কি ভাই এতটা কি হলো পুরো ভেঙে গেল, এতটা কি হলো ভেঙে পড়ে গেল। দেখ কেমন হলো এটা, ঠিক এরকম হয়ে গেল, মানে অনেকটা কি হলো কমে গেল। এই যে উচ্চতা কি হলো অনেকটা ভাই কি হলো কমে গেল।
এরপর কি হলো, আবার দেখো কোনো একটা কারণ ভূমিকম্প হলো বা বা বিশাল বৃষ্টি হলো বা যা একটা সুনামি এলো, হওয়ার পর এটা কি হলো ভাই, এটা কি হলো, এরকম একটা সমতল ভূমিতে সৃষ্টি হলো। এটাকে কি বলছে ভাই, পর্যায়ন। এটা কি বলছে, পর্যায়ন। বোঝা গেল, বোঝা গেল। পর্যায়ন হলে কাকে বলে, অসমতল বা বন্ধুর ভূমির আকৃতির, ঠিক আছে, ভূমির কি হচ্ছে ক্ষয় বহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে কি হচ্ছে একটা সমতল ভূমিতে সৃষ্টি হচ্ছে, তাকে আমরা কি বলবো, পর্যায়ন বলবো। বোঝা গেল। এই পর্যায়ন কিন্তু দুখানা জিনিস নিয়ে কিন্তু হয়, একটা হয় অবরোহণ, কি বললাম, অবরোহণ, আর এটা কি আছে, আরোহণ। আরোহণ, কি বললাম, এই পর্যায়ন জিনিসটা কিন্তু অবরোহণ এবং কি বললাম, আরোহণ, এই দুটো জিনিস মিলে কিন্তু কি হয়, এই পর্যায়নটা হয়। কি বললাম, এই যে অবরোহণ আর আরোহণ মিলে কিন্তু পর্যায়ন হয়। এরপর তোদের মাথায় কিন্তু প্রশ্ন আসতেই পারে, অবরোহণ কাকে বলে আর আরোহণ কাকে বলে, হ্যাঁ কি না? দেখ এই প্রশ্নটা লিখে দিয়েছি, কি অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে। দেখো অবরোহণ কাকে বলে, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে কোনো উঁচু ভূমির উচ্চতা কি হয়, হ্রাস পেয়ে নিচু ভূমিতে পরিণত হয়, তাকে আমরা কি বলবো, অবরোহণ বলবো। ধর একটা এরকম একটা উঁচু ভূমি রয়েছে, হ্যাঁ কি না, এটাকে ক্ষয়ে এরকম হয়ে গেল, এই যে এইটা যেটা হলো এটাকে কি বলছে, অবরোহণ বলছে। কি করে হলো, যে প্রক্রিয়ায় ক্ষয়কার্যের মাধ্যমে কি হলো, ক্ষয় হলো, ক্ষয়কার্যের মাধ্যমে উঁচু ভূমি উচ্চতা কি হলো, হ্রাস পেয়ে কি হলো, একটা নিচু ভূমিতে পরিণত হলো, তাকে আমরা কি বলবো, অবরোহণ বলবো। বুঝতে পারলি, বুঝতে পারলি তো। এরপর কি রয়েছে, আরোহণ কাকে বলে, কি বললাম, আরোহণ কাকে বলে। অবরোহণ মানে মনে রাখবে এটা ক্ষয় কার্যের ফলে কিন্তু হয় বা ক্ষয় কার্যের ফলে ঘটে, ঠিক আছে। আর আরোহণ কি, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে, কি বললাম, আরোহণ কাকে বলে, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে কি নিচু অংশে ভরাট হয়ে তার উচ্চতা কি করছে, বৃদ্ধি করে, তাকে আমরা কি বলবো, আরোহণ বলবো। কি বললাম, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু অংশ ভরাট হয়ে ভূমির উচ্চতা কি করে, বৃদ্ধি করে, তাকে আমরা কি বলবো, আরোহণ বলবো। ধর একটা নিচু অংশ ছিল এরকম, এখানে কি হলো, সব পল্লী বালি জমা হয়ে গেল, ভরাট হলো, ভরাট হয়ে রেখে আস্তে আস্তে কি হলো, ধরে নিয়ে আমার নিচু অংশ ছিল, ঠিক আছে, পল্লী বালি সব ভরাট হয়েছে, ভরাট হয়ে কি হচ্ছে, এটা উচ্চতাটা কি করলো, এতটাকে বৃদ্ধি করলো, এই যে এটাকে কি বলছে, আরোহণ। এটা হয় সঞ্চয় কার্যের মাধ্যমে, এটা কি মাধ্যমে হয়, সঞ্চয় কার্যের ফলে হয়। বোঝা গেল। কি বললাম, যে প্রক্রিয়ায়, আরোহণ কাকে বলে, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে, যে প্রক্রিয়ায় সঞ্চয় কার্যের মাধ্যমে নিচু অংশ ভরাট হয়ে তার উচ্চতা কি করছে ভাই, সেই ভূমি উচ্চতা কি করছে ভাই, বৃদ্ধি করছে, তাকে আমরা কি বলবো, আরোহণ বলবো। বুঝতে পারলাম। এরপর কি প্রশ্ন বলেছে, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। কি বলেছে, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। তা কি রয়েছে বহির্জাত প্রক্রিয়া, দেখো এটা মুছে দিই। বহির্জাত প্রক্রিয়া কি ভাই, খুব ধীরে ধীরে হয়। ফার্স্ট বৈশিষ্ট্য কি আছে, কি বললাম, বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি, দেখো বহির্জাত প্রক্রিয়া না ভাই খুব ধীরে ধীরে হয়, কি হয়, অত্যন্ত কি ধীর প্রক্রিয়াতে হয়। ফার্স্ট বৈশিষ্ট্য কি বললাম, এটা কি হয়, খুব ধীরে ধীরে হয়, অত্যন্ত কি ধীরে ধীরে ঘটে, কি বহির্জাত প্রক্রিয়া। সেকেন্ড কি আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে, কি বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, উঁচু অংশ নিচু হয় আর নিচু অংশ উঁচু হয়ে যায়। কি বললাম, উঁচু অংশ কি হয় ভাই, এই বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে উঁচু অংশ নিচু হয়, আবার নিচু অংশ কি হয়ে যায়, নিচু অংশ আবার কি হয়, উঁচু হয়ে যায়, মানে নিচু অংশ কি হয়, ভরাট হয়ে কিন্তু হয়, হ্যাঁ কি, নিচু অংশ এমনি এমনি কিন্তু উঁচু হয়ে যায় না, নিচু অংশ কি হয়, ভরাট হয়, কোনো কারণে কি হচ্ছে, সঞ্চয় কাজ বলে কি হচ্ছে, ভরাট হচ্ছে, ভরাট হওয়ার ফলে কি হচ্ছে, এটা কি হচ্ছে,
আস্তে আস্তে কি তার উচ্চতা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। আর 3 নাম্বার কি রয়েছে, বোঝে তো প্রক্রিয়ার যে দেখো দুখানা যে শক্তি রয়েছে, সেই যে দুখানা শক্তি কোনো সময় এককভাবে কাজ করছে, আবার কোনো সময় কি করছে, একসঙ্গে কিন্তু মিলে কাজ করছে। বোঝা গেল? তাহলে এই 6টা প্রশ্ন মানে পুরো হয়ে গেল, ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আবার তোমাদেরকে প্রশ্ন, আর তোমাদেরকে বলছি শোনো, আমি তোমাদেরকে যেই কোটা প্রশ্ন আমি লেখাবো সঙ্গে বুঝিয়ে দেবো, একেবারে সোজা করে বুঝিয়ে দেবো। আর তুমি যদি বুঝতে না পারো ভাই, আমাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তোমরা কমেন্ট করে বলবে দাদা আমি এই প্রশ্নটা বুঝতে পারলাম না, তোমাদেরকে অবশ্যই আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে। এরপর দেখ কি কি প্রশ্ন রয়েছে, কি কি প্রশ্ন দিয়েছি, আবহবিকার কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কি, ক্ষয়ীভবন কাকে বলে, পর্যায়িত ভূমি কাকে বলে, ক্ষয় সীমা কি, আর কি নদী কি, জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা লেখো। আবার তোদেরকে কটা প্রশ্ন দিলাম, 3টে। আর তাহলে 7 আবার কি প্রশ্ন দিলাম। প্রথম প্রশ্ন কি রয়েছে, আবহবিকার কাকে বলে, যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন ও বিয়োজিত হয়ে ওই স্থানেই পড়ে থাকে, তাকে আমরা কি বলবো, আবহবিকার বলবো। দেখো কি বললাম সংজ্ঞাটা, যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের শিলাস্তর চূর্ণ বিচ্ছিন্ন ও বিয়োজিত হয়ে সেই স্থানেই পড়ে থাকে, তাকে আমরা কি বলবো, আবহবিকার বলবো। ধর একটা শিলা রয়েছে, একটা যান্ত্রিক, আর দেখা গেল কি রাসায়নিক, কি বললাম, রাসায়নিক। ঠিক আছে। দুখানা মিলে কি হচ্ছে, সেটা তোর কি হলো, চূর্ণ বিচূর্ণ হলো, এটা ভেঙে গেল, এটা ভেঙে গেল, এটা ভেঙে গেল, ওটা ভেঙে গেল, ভেঙে দিয়ে কি হলো, এইখানে এখানে সব কি রইলো, সব টুকরোগুলো পড়ে রইলো, এখানে কি সব কি রইলো, সেটা সব সব কি রইলো ভাই, পড়ে রইলো। এটাকে আমরা কি বলছি, আবহবিকার বলছি। বুঝতে পারলি? এরপর তো কি রয়েছে প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কি, এবার কি হচ্ছে পুঞ্জিত ক্ষয় কি, ধরে নে এটা হচ্ছে আমার একটা, পুরো বুঝে দিই, ধর পুঞ্জিত ক্ষয়টা কি, দেখ এটা হচ্ছে আমার একটা পর্বত রয়েছে, এইখানে আমার কি মাটি বা ঢেল বা কোনো কারণে কিছু এখানে ক্ষয় হয়েছে, এই ক্ষয়টা যখন কি পর্বতে ঢাল বেয়ে যখন নিচে নেমে আসবে, এই ক্ষয়টা কি হবে, এবং পর্বতের ঢাল বেয়ে কি নিচেই নেমে আসবে। ভাই এমনি তো নেমে আসবে না, কার টানে নেমে আসবে বলতো, অভিজ্ঞ টানে কি নিচেই নেমে আসবে। আর এই যে নিচে নেমে আসবে, এটা কি বলছে, কি পুঞ্জিত ক্ষয়। এটা কি বলছে ভাই, পুঞ্জিত ক্ষয়। তার সংজ্ঞাটা কি হবে, যে অভিকর্ষজ বলের টানে হয়েছে, অভিকর্ষ বলের টানে উচ্চভূমি ঢাল বরাবর মাটি ও শিলাস্তর যে ভূপৃষ্ঠে যে নেমে আসে, ঠিক আছে, এই যে নেমে আসছে, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, পুঞ্জিত ক্ষয় বলবো। এরপর কি রয়েছে, ক্ষয়ভবন কাকে বলছে, বলেছে প্রাকৃতিক শক্তির কারণে ভূপৃষ্ঠের যে স্থান পরিবর্তন হচ্ছে, তাকে আমরা কি বলবো, ক্ষয়ভবন বলছি। দেখো বলেছে ক্ষয়ভবন কাকে বলে, প্রাকৃতিক শক্তির কারণে ভূপৃষ্ঠের যে স্থান পরিবর্তন হচ্ছে, তাকে আমরা কি বলছি, ক্ষয়ভবন বলছি। ধরে নে এখানে একটা পল্লী রয়েছে, ঠিক আছে, একটা পল্লী রয়েছে, সেই বইটা কি হলো, নদীর সঙ্গে বয়ে গিয়ে একটা জায়গাকে ঠিকলো, সেখানে কি হলো, একটা বদ্বীপ সৃষ্টি করলো। এই যে দেখো এটা এটা কি তুই আমি ভাই নিয়ে যাচ্ছি না, কে নিয়ে যাচ্ছে, প্রাকৃতিক শক্তির কারণে তো যাচ্ছে এটা। এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো কি, ক্ষয়ী ভবন। বোঝা গেল কি বললাম, প্রাকৃতিক শক্তির কারণে ভূপৃষ্ঠের স্থান পরিবর্তন হচ্ছে, বুঝতে কি স্থানটা কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা কি বলবো, ক্ষয়ী ভবন বলবো। দেখো এরপর প্রশ্ন কি রয়েছে, পর্যায়িত ভূমি কাকে বলছে, বলেছে যে অসমতল বা বন্ধুর ভূমি কি হচ্ছে, পুরো সমতলে পরিণত হচ্ছে, এইটাকে আমরা কি বলবো, পর্যায়িত ভূমি বলবো। দেখা গেলো একটা এরকম কি রয়েছে, এরকম কি উঁচু নিচু কি রয়েছে, ভূমিরূপ রয়েছে, ধর এরকম কি একটা উঁচু নিচু কি রয়েছে, ভূমিরূপ রয়েছে, সেটা কি হলো, সেটা ক্ষয় বহনের ফলে কি হচ্ছে, সমতল ভূমিতে এরকম করে একটা সমতল ভূমিতে কি হলো, এরকম
দিয়ে কি হলো, এরকম একটা কি সমতল ভূমিতে সৃষ্টি হলো। এইটাকে কি কি বলছে, এটাকে বলছে পর্যায়িত ভূমি। আর ক্ষয় সীমা কি, ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠে যত গভীর পর্যন্ত ক্ষয় করতে পারবে তাকে আমরা কি বলবো, ক্ষয় সীমা বলবো। ক্ষয় সীমা কি গো, ক্ষয় সীমা কি, ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠে যত গভীর পর্যন্ত ক্ষয় করতে পারবে তাকে আমরা ক্ষয় সীমা বলবো। বুঝতে পারলাম। আর নদী কি গো, নদী কাকে বলে তোমরা তো সবাই জানো গো। নদী কি, কোনো উচ্চভূমি বা উপত্যকা থেকে কি হয়, সৃষ্টি হয়। এর মধ্যে কি বৃষ্টির জল, তারপর কি বরফ গলা এবং কি তুষার গলা জল মিলিত হয়ে কি উৎস থেকে মোহনা পর্যন্ত যে প্রবাহিত হয় বা কোনো সাগর বা হ্রদ থেকে মিশে তাকে আমরা কি বলবো, নদী বলবো। এরপর প্রশ্ন কি আছে, জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা লেখো। কি বলছে, এটা আরো ভাই খুবই ইজি, আমরা সে ছোট থেকে কিন্তু এটা পড়ে আসি। কি বলছে যে জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা লেখো। ধরলাম এটা হচ্ছে আমার নদী, আর এটা কি আমার সাগর বা হ্রদ, যা ওটা বটে। সূর্য কি, সূর্য যখন লম্বভাবে যখন কিরণ দেয় তখন কি হচ্ছে, তখন কি হয়, নদীর জল এবং সাগরের জল কি হয়, পুরো উষ্ণ হয়। উষ্ণ হলে কি হয়, পুরো বাষ্পীভূত হয়ে ওপরে যায়, আকাশে গিয়ে কি হয়, শীতল সংস্পর্শে আসে, সংস্পর্শে এসে কি হয়, মেঘে তৈরি হয়। মেঘ যখন তৈরি হয় এবং তখন কি হয়, মেঘে যখন তৈরি হয়ে গেল এবং তখন কি হয়, সেই মেঘে আর কি হয়, জল আর ধরে রাখতে যখন পারে না তখন কি হচ্ছে, অর্ধকের বলে কি হচ্ছে, বৃষ্টিপাত, শিলাবৃষ্টি বা তুষার বৃষ্টি ঘটায়। ঘটে কি হয়, আবার জল সে পুনরায় কি হয়, ভূপৃষ্ঠে ফিরে আসে। পুনরায় কি হয়, সেই ভূপৃষ্ঠে কি হলো, জলটা কি হলো, ফিরে এলো। সেই জল কি হলো, কিছুটা নদীর মধ্যে গেল, কিছুটা কি হলো, সাগরের মধ্যে গেল, কিছুটা কি হলো ভাই, মাটির নিচের পর্যন্ত গেল। আবার সে আবার সূর্য কিরণ দিচ্ছে, আবার কি হচ্ছে, আবার বাষ্পীভূত হয়ে আবার উপরে গিয়ে কি হচ্ছে, মেঘের সৃষ্টি করছে, আবার জল হচ্ছে, আবার বৃষ্টিপাত হচ্ছে। এটাকে কি বলছে, জলচক্র। বুঝতে পারলে, এটা কি বলছে, জলচক্র। ঠিক আছে। এরপর দেখো আর কি কি প্রশ্ন রয়েছে। নদী জলের উৎস লেখো। উৎস ও মোহনা কাকে বলে, নদী উপত্যকা কাকে বলে, নদী খাত কি, দোয়াব কি, নদীর সঙ্গম কি, নদীর জল ক্ষরণ কি, আর কি বলেছে নদীর ভার ও বুঝা কি। প্রথম প্রশ্ন কি রয়েছে, নদীর জলের উৎস লেখো। কি, নদীর জলের উৎস লেখো। এই যে নদীর যে জলটা আমরা দেখতে পাচ্ছি, গঙ্গা হোক, যমুনা হোক, পদ্মা হোক বা অজয়, দামোদর, যে সমস্ত নদীগুলো আমরা দেখি না কেন, এদের জলের উৎস কি, এক হচ্ছে কি দেখো, বৃষ্টিপাত এবং কি শিলাবৃষ্টির জল। দ্বিতীয় কি রয়েছে, তুষার গলা ও হিমবাহ গলা জল। এবং কি রয়েছে, ভৌম জল, যে প্রস্রবণের মাধ্যমে যে বেরিয়ে আসে সেই জল থেকে কি নদী কিন্তু তার উৎস লাভ করে। যেমন তোমরা দেখো গঙ্গা নদীর জল উনি শুকোয় না, কেন শুকোয় না বলো তো, ওই যে জলটা, ওই যে গঙ্গা নদীর যে জলটা রয়েছে না, সেটা কি বরফ গলার জল। আমরা জানি, আমরা কি বাচ্চাটাকে কি পড়ে আসছি। আর এখন তোমরা যাও অজয়ে, দেখো জলই নেই, কারণ এই অজয় কি বৃষ্টি হলে ওই অজয় কি জল দেখা যায়, তখন কি পুরো বান হয়ে যায়। এবার তো কি বলেছে, উৎস এবং মোহনা কাকে বলে। উৎস মানে কি, নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে, কি নদী যেখান থেকে উৎপত্তি লাভ করে তাকে আমরা কি বলবো, নদীর উৎস বলবো। আর মোহনা কি, নদী যেখানে গিয়ে মিশে তাকে আমরা কি বলবো, নদী মোহনা বলবো। ধরলাম ধরো এখান থেকে আমাকে নদী উৎপত্তি লাভ করেছে, আমরা এটা কি বলবো, তাহলে এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো নদীর কি উৎস। ঠিক আছে। তাহলে এই নদী কি করলো, এইখানে গিয়ে এখানে গিয়ে এখানে কি রয়েছে, এখানে গিয়ে কি হলো, নদীটা কি হলো, এখানে গিয়ে এখানে গিয়ে কি রয়েছে, এখানে সাগর বা মহাসাগর রয়েছে বা হ্রদ রয়েছে বা সমুদ্র রয়েছে। এখানে গিয়ে করলো, নদীটা কি করলো, পুরো মিশে গেল, এটাকে আমরা কি বলবো, মোহনা বলবো। বোঝা গেল।
নদী যেখান থেকে উৎপত্তি লাভ করছে সেটাকে আমরা কি বলবো, উৎস বলবো। আর নদী যেখানে গিয়ে মিশছে হ্রদ বা সাগর বা মহাসাগর বা সমুদ্রতে, সেটাকে আমরা কি বলবো, নদীর মোহনা বলবো। এরপর কি বলেছে, নদী উপত্যকা কাকে বলে? এই যে নদীটা রয়েছে এই পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো রয়েছে না, এটাকে আমরা কি বলবো, নদী উপত্যকা বলবো। নদী যেখানটা দিয়ে প্রবাহিত হচ্ছে তার পাশে যে উচ্চভূমি বা বিশাল যে জায়গাটা কি রয়েছে, উচ্চভূমি রয়েছে, সেটাকে আমরা কি বলবো ভাই, কি নদী উপত্যকা বলবো। বুঝতে পারলে? কি রয়েছে, নদী খাত কাকে বলে? এই যে উচ্চভূমি যে জায়গাটা রয়েছে বা সমভূমিটা রয়েছে, এর মাঝখানে যে কি যে খাতের অংশ দিয়ে কি নদী প্রবাহিত হচ্ছে, তাকে আমরা কি বলবো, নদী খাত বলবো। কি বললাম, উচ্চভূমি যে অংশটা রয়েছে কি রয়েছে, এই যে উচ্চভূমি যে সমতল ভূমিটা রয়েছে, কি উঁচু যে সমতল ভূমিটা রয়েছে, এর মাঝখানে যে খাত দিয়ে কি নদী প্রবাহিত হচ্ছে, এটাকে আমরা কি বলবো, নদী খাত বলবো। দোয়াব কাকে বলে? দোয়াব, এবার কি রয়েছে, দোয়াব কি, কি বললাম, দোয়াব কি, দুটো নদীর মাঝখানে যে অংশটা থাকে, তবে এই একটা নদী বেরিয়ে এসেছে, এটা কি নদী বেরিয়ে এসেছে, এই যে দুটো নদীর মাঝখানে যে অংশটা, সেটাকে আমরা কি বলবো, দোয়াব বলবো। কি বলবো গো, দোয়াব বলবো। কি বলবো, দোয়াব। বুঝা গেল কি বললাম? দোয়াব কি, দুটো নদীর মাঝখানের অংশটাকে আমরা কি বলবো, দোয়াব বলবো। আর কি আছে, নদী সঙ্গম। দেখো এই একটা নদী, এই এক নদী যেইখানে মিশছে সেটাকে আমরা কি বলবো গো, নদী সঙ্গম। কি বলবো, নদী, কি বলবো, নদী সঙ্গম। কি বললাম, নদী সঙ্গম কি, দেখো এই একটা নদী আর এই একটা নদী যেইখানে মিশছে, যে জায়গাটা কি হচ্ছে মিলনস্থল, সেই জায়গাটাকে আমরা কি বলবো, নদী সঙ্গম। আর কি রয়েছে, নদীর জলক্ষরণ। কি, নদী জলক্ষরণ বলছে যে নির্দিষ্ট স্থানে প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল কি হবে, বয়ে যাবে, তাকে আমরা কি বলবো, নদীর জলক্ষরণ বলবো। কি বললাম, নির্দিষ্ট স্থানে নদীর জল প্রতি সেকেন্ডে যত ঘন আয়তন জল বেয়ে যাবে বা প্রবাহিত হবে, তাকে আমরা কি বলবো, জলক্ষরণ বলবো। এবং দেখো নদীর ভার বা বোঝা কি বলছে, নদী যখন প্রবাহিত হয় তখন কি হয়, নদীর সঙ্গে কি হয়, পলি বালি কাঁকড় সব কি ওর সঙ্গে কি যায়, প্রবাহিত হয়। একে কি বলছে, নদী ভার বলছে। বুঝতে পারলাম? দেখো এরপর আর কি প্রশ্ন রয়েছে, নদী অববাহিকা কি, ধারণ অববাহিকা কি, জলবিভাজিকা কি। আমি এটা দুবার লিখেছি তো, ছি 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 ছি, জলবিভাজিকাটা আমি দুবার লিখে ফেলেছি। জলবিভাজিকা কি, আর কি নদীর কাজ লেখো, নদীর কাজ সম্পর্কে লেখো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, নদী অববাহিকা কাকে বলে? দেখো একটি নদী তার শাখা নদী তার উপনদী নিয়ে যতটুকু অঞ্চল দখল করবে তাকে আমরা কি বলবো, নদী অববাহিকা বলবো। কি বললাম, একটি নদী তার শাখা নদী উপনদী নিয়ে কি যতটুকু অঞ্চল বা যতটুকু স্থান দখল করবে তাকে আমরা কি বলবো, নদী অববাহিকা বলবো। এরপর কি রয়েছে, ধারণ অববাহিকা কাকে বলে? বলছে নদী যেখান দেখা গেল এটা কি একটা পার্বত্য গেল ভূমি বা উচ্চভূমি, এই উচ্চভূমিতে নদী যতটুকু স্থান দখল করবে তাকে আমরা কি বলবো, ধারণ অববাহিকা বলবো। মানে কি বললাম, পার্বত্য বা উচ্চভূমিতে, কি পার্বত্য বা উচ্চভূমিতে নদী যতটুকু স্থান দখল করবে তাকে আমরা কি বলবো, ধারণ অববাহিকা বলবো। আর কি জলবিভাজিকা কি, যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী গোষ্ঠী বা নদী বা অববাহিকাকে কি করবে, পৃথক করে, তাকে আমরা কি বলবো, জলবিভাজিকা বলবো। কি বললাম, যে উচ্চভূমি দুই বা ততোধিক, কি বললাম, যে উচ্চভূমি দুই বা ততোধিক কি নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে কি করবে, পৃথক করে দেবে, তাকে আমরা কি বলবো, জলবিভাজিকা বলবো। আর একবার বলছি শুনে নাও, যে উচ্চভূমি দুই বা ততোধিক কি নদী গোষ্ঠী বা নদী অববাহিকাকে কি করবে, পৃথক করে দেয়, তাকে আমরা কি বলবো, জলবিভাজিকা বলবো।
এরপর দেখো কি প্রশ্ন রয়েছে, নদীর কাজ সম্পর্কে লেখো। দেখো নদীর কাজ জানতে গেলে না আগে আমাকে নদী কি গতি সম্বন্ধে আমাকে জানতে হবে। দেখো নদীর কটা গতি জানো তোমরা? বোর্ডটাকে মুছছি, হ্যাঁ বোর্ডটাকে মুছে দিই, তাহলে কি হবে আরো ভালো করে তোমাদেরকে বোঝানো যাবে। দেখো এই যে নদী হয় না, নদী তো তোমরা সবাই কিন্তু দেখেছো, আমিও কিন্তু দেখেছি নদী, কি বলতো যেখানে আমরা কি গঙ্গা চান করতে যাই, যে কোনটা পুজোর সময় কি আমরা গঙ্গা চান করে আসি, সেখানে গিয়ে কি দেখেছি আমরা নদী দেখেছি, নাম কি গো? গঙ্গা নদী। দেখো নদীর না তিনটে কি রয়েছে গতি রয়েছে, কটা ভাই? তিনটে। কি কি গতি রয়েছে? উচ্চ গতি, তারপর কি গতি রয়েছে? মধ্য গতি, আর কি গতি রয়েছে? নিম্ন গতি। তাহলে আমরা কি জানলাম? নদীর কটা গতি? তিনটে গতি। সেই 6 থেকে করে আসছি, আবার করছি দেখে নাও। এই দেখো উচ্চ গতি, মধ্য গতি আর কি নিম্ন গতি। যে নদীর মধ্যে তিনটে গতি আমরা দেখতে পাবো বা দেখা যায় বা লক্ষ্য করা যায়, কি যে নদীর মধ্যে উচ্চ গতি, মধ্য গতি, নিম্ন গতি কি লক্ষ্য করা যায়, তাকে আমরা কি নদী বলবো গো? আদর্শ নদী বলবো। কিন্তু বলবো আদর্শ নদী বলবো। কি বললাম? যে নদীর মধ্যে উচ্চ, মধ্য এবং নিম্ন তিনটে গতি লক্ষ্য করা যায় তাকে আমরা কি নদী বলবো? আদর্শ নদী বলবো। যেমন তোমরা এক্সাম্পল দাও, কোন নদীর মধ্যে তিনটে গতি লক্ষ্য করা যায়? কার? গঙ্গা, গঙ্গা নদী, সিন্ধু নদী, আর কি নীলনদ, নীলনদ ইত্যাদি ইত্যাদি আরো সব কিন্তু রয়েছে। ঠিক আছে, কি বললাম? এই নদীগুলোর মধ্যে কি উচ্চ, মধ্য, নিম্ন গতি কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ উচ্চ গতি মানে কি গো? জল দেখার কি স্পিডে যাবে, স্পিডে একবারে পুরো ক্ষয় করতে করতে যাবে একবারে। ঠিক আছে, আর মধ্য মানে কি? পুরো মিডিয়াম বেগ, পুরো কি মিডিয়াম বেগে যাবে, বা বেশি জোরও যাবে না, বেশি আস্তেও যাবে না, তাহলে কি হচ্ছে মধ্য গতি। আর নিম্ন গতি কি পুরো আস্তে 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 যাবে, তাকে কি বলবো আমরা? নিম্ন গতি বলবো। ঠিক আছে, বুঝতে পারলে? এরপর দেখো আসছে, দেখো এই উচ্চ গতিতে নদী কি করে গো? কি করে নদী? ক্ষয় করে। কি করে? ক্ষয় করে। মধ্য গতিতে নদী কি করে গো? বহন করে। কি করে? বহন করে। আর কি আছে? নিম্ন গতিতে নদী কি করে? সঞ্চয় করে। কি করে? সঞ্চয় করে। প্রশ্নতে কি ছিল? নদীর কাজ সম্পর্কে লেখো। তাহলে নদী তাহলে কি কি কাজ করছে? কটা কাজ করছে? তিনটে কাজ করছে। কি কি করছে? ক্ষয় করছে, বহন করছে, আর কি করছে? সঞ্চয় করছে। যদি তোমাকে প্রশ্ন করে নদী উচ্চ গতিতে কি কাজ করে? ক্ষয় করছে। মধ্য গতিতে কি করছে? বহন করছে। আর নিম্ন গতিতে নদী কি কাজ করছে? সঞ্চয় করছে। বুঝে গেল? তাহলে বুঝতে পারলাম নদী কটা গতি? তিনটে গতি, উচ্চ, মধ্য, নিম্ন। নদী কি কি কাজ, কটা কাজ করছে ভাই? তিনটে কাজ করছে, ক্ষয়, বহন এবং সঞ্চয় করছে। যে নিজেই ক্ষয় করছে, সে নিজেই বয়ে নিয়ে যাচ্ছে, সে নিজেই কি করছে? পুরো সঞ্চয় করে দিচ্ছে। এবার আমি তোদের সঙ্গে আলোচনা করব নদীর ক্ষয় কাজ। কি বললাম? নদীর ক্ষয় কাজ। দেখ এই নদীর কিন্তু ক্ষয় কাজ কিন্তু একভাবে কিন্তু হয় না, কভাবে হয়? 4 ভাবে কিন্তু হয়। তা প্রথম কি ভাব রয়েছে ভাই? কি রয়েছে? প্রথম যে ক্ষয়টার মধ্যে রয়েছে কি জলপ্রবাহ ক্ষয়। কি ক্ষয়? জল প্রবাহ ক্ষয়। জলপ্রবাহ ক্ষয়। দেখো জলপ্রবাহ ক্ষয় মানে কি? নদী যখন প্রবাহিত হয়, যে নদীর যে প্রবল স্রোত বা জলপ্রবাহ কোথায় ধাক্কা মারে? নদী খাত বা নদী পাড়ে কি করে? ধাক্কা মারে। তখন কি হয় বলতো? কোমল সেটাকে খুলে বেরিয়ে আসে। তখন যে ক্ষয়টা হয় সেই ক্ষয়টাকে বলছে জলপ্রবাহ ক্ষয়। ঠিক আছে, এরপর কি ক্ষয় রয়েছে? অবঘর্ষ ক্ষয়। এই অবঘর্ষ ক্ষয়টা কি? নদী যখন প্রবাহিত হয় তার স্রোতের সঙ্গে কি হয়?
প্রস্তরখণ্ড, নুড়ি, পাথর, বোল্ডার কি হয়, গতিপ্রাপ্ত হয়। গতিপ্রাপ্ত যখন ওরা হলো তখন কি করবে বলতো, নদীর গর্ভে বা নদীর পার্শ্ববর্তী জায়গাতে কি হয়, ওরা আঘাত করে। আঘাত করার ফলে কি হয় বলতো, নদীর যে গভীরতা সেটা কি যায়, বেড়ে যায়। তখন তাকে কি বলছে, ওটাকে বলছে অবঘর্ষ ক্ষয়। এরপর কি ক্ষয় রয়েছে, ঘর্ষণ ক্ষয়। কি ক্ষয়, ঘর্ষণ ক্ষয়। দেখো ঘর্ষণ ক্ষয়টা কি, নদী যখন প্রবাহিত হয় ওর সঙ্গে কি হয়, প্রস্তরখণ্ড কি হয়, প্রবাহিত হয়। এর ফলে কি হয় বলতো, একটা প্রস্তরখণ্ড কি হলো, আঘাত করে। আঘাত করার ফলে কি বলতো, সেগুলো ভেঙে যায়। আর ভেঙে গিয়ে কি হয়, বালিকণা, পল্লী এবং কি পল্লী কণাগুলো কি হয়, উৎপন্ন করে। ওটা কি বলছে, ঘর্ষণ ক্ষয়। এরপর দেখো কি ক্ষয় রয়েছে, দ্রবণ ক্ষয়। জলের মধ্যে কি হয়, অম্ল কি হয়, বিক্রিয়া করে। অম্ল কি করে, বিক্রিয়া করে। এই বিক্রিয়া করার ফলে কি হয় বলতো, লবণ এবং ক্যালসিয়াম বাইকার্বনেট কি করে, উৎপন্ন করে। এই উৎপন্ন যেটা হলো লবণ আর কি ক্যালসিয়াম বাইকার্বনেট, সেটা কি হয়, রাসায়নিকভাবে কি হয়, সেটার সঙ্গে কি হচ্ছে, বিয়োজিত হয়। একেই বলছে কি, দ্রবণ ক্ষয়। বুঝতে পারলাম না? বুঝতে পারো আর একবার বুঝিয়ে দিচ্ছি। কি বললাম, জল প্রবাহ ক্ষয়। দেখো নদী জল যখন প্রবাহিত হয় বা কি যখন কি হয়, প্রবাহিত হয় তখন কি করে বলতো নদী, দেখো নদীর খাদ বা নদীর পাড়ে কি করে, ধাক্কা দেয়। ধাক্কা যখন দিল নদীর পাড় বা খাতে, তখন কি হলো বলতো, ওই মাটিগুলো বা কোমল শিলাগুলো কি যায়, ওখান থেকে খুলে বেরিয়ে আসে। এটাকে কি বলছে, জলপ্রবাহ ক্ষয়। এবার কি বলছে, অবঘর্ষ ক্ষয় কি, দেখো নদী যখন প্রবাহিত হয় ওর সঙ্গে কি হয়, নুড়ি, পাথর, বোল্ডার কি হয়, ওর সঙ্গে কি গতিপ্রাপ্ত হয়। গতিপ্রাপ্ত যখন হয় তখন কি করে, এই পাথরগুলো তখন কি করে বলতো, নদীর পাড়ে হোক বা নদীর গর্ভে কি হয়, আঘাত করে। আঘাত করার ফলে কি বলতো, নদীর কি হয়, যে গভীরতা সেটা কি যায়, অনেকটা বেড়ে যায়। আর একে কি বলছে, একে বলছে অবঘর্ষ ক্ষয়। আর কি বলছে, ঘর্ষণ ক্ষয়টা কি কথা, দেখো নদী যখন প্রবাহিত হয় তখন কি হয়েছে, নদীর সবসময় কি হয়, প্রস্থখণ্ড কি হয়, প্রবাহিত হয়। এই একটা প্রস্থখণ্ড আর একটা প্রস্থখণ্ড যখন কি হয়, একে একে যখন কি হয়, ধাক্কা খায়। ধাক্কার খাওয়ার ফলে কি হয় বলতো, ভেঙে গিয়ে বালি, পলি এবং কি হয়, পলিকণা কি হয়, উৎপন্ন করে। আর ওটাকে কি বলছে, ঘর্ষণ ক্ষয়। এবার কিন্তু দ্রবণ ক্ষয়টা কি, দেখো জলের সঙ্গে দ্রবিত অম্লের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়ে শিলাস্তরকে কি করছে, রাসায়নিকভাবে কি হচ্ছে, বিয়োজিত করছে। তাকে আমরা কি বলবো, দ্রবণ ক্ষয় বলবো। ঠিক আছে, এরপর তোমাদেরকে আমি বোঝাবো কি, নদীর বহন কাজ। নদীর কি কাজ, নদীর বহন কাজ। দেখো এটাও কিন্তু চার ভাবে হয়। কভাবে হয়, চার ভাবে হয়। একটা কি রয়েছে, দ্রবণ প্রক্রিয়া। কি রয়েছে, দ্রবণ দ্রবণ প্রক্রিয়ায় বহন। দাদা এইটা কি, আমি কি রয়েছে, দ্রবণ প্রক্রিয়ায় বহন। নদী যখন ক্ষয় কার্য করেছিল দ্রবণ প্রক্রিয়ায়, সেই সময় কি ছিল বলতো, শিলাস্তরগুলো কি ছিল, চূর্ণ বিচূর্ণ ছিল বা বিজিত হয়েছিল। সেইগুলো নদী কি করছে, দ্রবণ প্রক্রিয়া কি হচ্ছে, বহন করে নিয়ে যাচ্ছে। এরপর দেখো কি রয়েছে, ভাসমান পলি। ভাসমান ভাসমান বহন প্রক্রিয়া। কি রয়েছে, ভাসমান বহন প্রক্রিয়া। ভাসমান বহন প্রক্রিয়া। দেখো ভাসমান বহন প্রক্রিয়াটা কি দাদা, দেখো সূক্ষ্ম সূক্ষ্ম কি পলি বালি কি করছে, নদী তার জল সঙ্গে কি করছে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে। বুঝতে পারলে, ভাসমান বহন প্রক্রিয়াটা কি, নদীর মধ্যে কি হচ্ছে, সূক্ষ্ম সূক্ষ্ম কি রয়েছে, বালি বা পলি রয়েছে, সেটা কিছু নদী বহন করে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এরপর কি হচ্ছে বলতো, লম্ফদান প্রক্রিয়া। লময়ে ফয়ে লম্ফদান প্রক্রিয়া মানে কি, লম্ফদান প্রক্রিয়া। এটা খুব সোজা। দেখো নদীর মধ্যে কি বলতো, বড় বড় কি রয়েছে, পাথর বা প্রস্তর খণ্ড রয়েছে। সেইগুলো কি হচ্ছে, নদীর সাথে কি হচ্ছে, লাফিয়ে 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 যাচ্ছে। ওটাকে কি বলছে, লম্ফদান প্রক্রিয়া। বুঝতে পারলে, কি বললাম, লম্ফদান প্রক্রিয়াটা কি ভাই, বললাম নদীর মধ্যে কি রয়েছে, অনেক পাথর বা প্রস্তরখণ্ড রয়েছে বা বোল্ডার রয়েছে। সেগুলো কি হচ্ছে, নদীর স্রোতের সঙ্গে কি হচ্ছে, লাফিয়ে 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 যাচ্ছে। মানে ধাক্কা খাচ্ছে একটা পাথরের সঙ্গে, আবার লাফাচ্ছে, আবার ধাক্কা খাচ্ছে কি হচ্ছে, আবার
লাফিয়ে যাচ্ছে, এটাকে কি বলছে? লোম প্রদান প্রক্রিয়া। এরপর কি রয়েছে? এরপর যে প্রক্রিয়াটা সেটা কি হচ্ছে? এরপর কি হচ্ছে বলতো? এরপর রয়েছে আকর্ষণ, কি আকর্ষণ প্রক্রিয়া। আকর্ষণ প্রক্রিয়াটা দাদা কি? প্রক্রিয়াটা কি? নদী যখন স্রোত যাচ্ছে, তার যে তলায় যে স্রোতের টানে কি হচ্ছে, নুড়িগুলো কি হচ্ছে বলতো? স্রোতের কি নিচেই নেমে আসে, এটাকেই বলছে আকর্ষণ প্রক্রিয়া। দেখো সঞ্চয় কাজ কি? নদী দেখো কি করছে, এই উচ্চ গতিতে কি করছে? উচ্চ গতিতে কি করছে বলতো? ক্ষয় করছে। কি করছে? ক্ষয় করছে। আর নিম্ন গতিতে নদী কি করছে বলতো? গতিতে নদী কি করছে? সরি, কি বললাম? নদী উচ্চ গতিতে নদী কি করছে? ক্ষয় করছে। আর মধ্য গতিতে নদী কি করছে বলতো? এই যে ক্ষয়টা করলো সেটা কি করলো? বহন করলো। আর লাস্টে কি গতি বল রইলো? নিম্ন গতি। এই গতিতে নদী কি করছে বলতো? সঞ্চয় করছে। কি করছে? সঞ্চয় করছে। মানে একজনে কি করলো? একজনে ক্ষয় করে নিয়ে এলো, একজন কি করলো? বহন করে নিয়ে এলো। আর কি নিম্ন গতি মানে কি? নদী একবারে গতি কমে গেছে, নদী আর এগোতে পারছে না আর ওই ভারগুলোকে নিয়ে, তখন নদী কি করছে? কোনো একটা জায়গায় রেখে দিয়ে তাহলে কি হচ্ছে? সঞ্চয় করে রেখে দিচ্ছে। এটা কি বলছে? কি সঞ্চয় কাজ। আর এটা ভাই কোনো পয়েন্ট ফয়েন্ট কিছু নেই, যেরকম বললাম তোমার সেরকম করে বললেই হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও।